বিজেপি আরএসএস কিন্তু ডেঞ্জারাস। এই যে ইসকনের হাতে তুলে দিল মিড ডে মিল, এটা ডিম তার পুষ্টিগুণ কত এটা খুব বড় ব্যাপার তা না। কথাটা হচ্ছে যে ইসকনকে দিল, তার ফলে যেটা হবে, ইসকন কখনো ডিম দেবে না, আমিষ জাতীয় খাবার দেবে না। মিড ডে মিল ওয়ার্কার আছে, মিড ডে মিল চালাচ্ছে সরকার, কেন্দ্রীয় প্রকল্প, এটা সরকারের দায়িত্ব। ইসকন ধর্মকর্ম করে, তাহলে যারা ধর্মকর্ম করে তাদেরকে সরকার চালানোর জায়গায় নিয়ে আসা হচ্ছে কেন? আর সরকার যাদের চালানোর কথা তারা ধর্মকর্মের মধ্যে ঢুকে পড়ছে কেন? তাহলে যার যেটা করার কথা সেই জায়গা থেকে যদি তার ভিন্নতা দেখা যায় তাহলে বুঝতে হবে যে এর পেছনে অন্য কোনো কারণ আছে। কিছু মানুষ নিরামিষাশী, খুব ভালো। উত্তর ভারতের মানুষ একটু বেশি নিরামিষাশী পরিমাণে। নাগপুরওয়ালারা আরএসএস বিজেপির কর্মকর্তা, বড় নেতা, এরা নিরামিষাশী, খুব ভালো। আমাদের অনুষ্ঠান বাড়িতে এই জন্য পনির কোপ্তা রাখা হয় আলাদাভাবে, যে কেউ যদি নিরামিষাশী হয়, মাছ মাংস না খায়, ওটা খাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু তোমার অভ্যাস, তুমি গোটা দেশের মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন করে চাপিয়ে দেবে, এটা কি করে মেনে নেওয়া যাবে? আর এইটা করবার জন্য তুমি ইসকনকে নিয়ে এসছো, অন্য কোনো কারণ না। বোঝা যায়? যাদেরকে দিয়ে ইসকন করাবে তাদের বিরুদ্ধে গোটা দেশে যেখানে যেখানে চালাচ্ছে বিজেপি সরকার তৈরি হয়েছে, তারা চালাচ্ছে, তাদের বুড়ি বুড়ি অভিযোগ আছে। কর্ণাটকে তদন্ত হচ্ছে, এইটা নিয়ে বিতর্ক চারিদিকে। তাহলে পেছনের লক্ষ্যটা হচ্ছে কি? যে এক রকমের গোটা দেশ জুড়ে সংস্কৃতি থাকবে, এক ধর্ম, এক ভাষা, এক জাতি, এক বিধান, এক খাদ্যাভ্যাস, এক বেশভূষা, এমনকি এক দেবদেবতা, ধর্মীয় রীতি এইখানে নিয়ে আসবার জায়গায় যাচ্ছে। এটা ডেঞ্জারাস। প্রত্যেকটা প্রদেশের ভাষা এবং সংস্কৃতির ভিন্নতা আছে। একটা রাজ্যের মধ্যে আমি যদি বর্ধমান যাই, পুরুলিয়া যাই, বাঁকুড়া যাই, তাহলে সেখানে আলু পোস্ত একটা উপাদেয় খাদ্য। এখানে আলু পোস্ত থেকে আরো অন্যান্য খাবার আছে যেগুলোতে বেশি খুশি হয় মানুষ, খাদ্যাভ্যাস আলাদা। তাহলে এই খাদ্যাভ্যাস একটা রাজ্যের সঙ্গে আর একটা রাজ্যের ভিন্নতা আছে। এখানে ভাত, এখানে ধান উৎপাদন অনেক হয়, আরেক জায়গাতে গম হয়, বাজরা হয়। কোথাও ভাত খাওয়ার অভ্যাস আছে তো কোথাও রুটি চাপাটির অভ্যাস, কোথাও মুসুর ডাল, মুগ ডাল, কলাই ডাল, তো কোথাও রাজমা। আমি যদি নর্থ ইন্ডিয়া বেড়াতে যাই, রাজমা খাবো। কিন্তু বাংলায় মানুষের রুচি বোধ, সেটাকে আরেক জায়গার রুচি বোধ তা দিয়ে চাপিয়ে দেওয়ার জায়গায় আসবো কেন? এখানেই আসে স্বৈরাচার। আপনি এর প্রতিবাদ করতে গেলে মুশকিল। প্রথম বুঝলো সরকারি কর্মচারীরা, তারা ব্যাপকভাবে তৃণমূলের বিরুদ্ধে ডিএ নিয়ে লড়াই করেছেন, আরো নানান বিষয় নিয়ে লড়াই করেছেন। মমতা বলেছে লিউকোপ্লাস লাগাতে, মমতা বলেছে ঘেউ ঘেউ করে, তার বিরুদ্ধে 2 বছর 2.5 বছর রাস্তায় লড়াই করেছে। আপনারা যারা এখানে মিডিয়ার থেকে এসছেন তারা প্রত্যেকে এদের বাইট নিয়েছেন। আজকে সরকারি কর্মচারীদের কাছে গিয়ে বলুন 20% ডিএ নিয়ে, সরকারের পক্ষে ছাড়া বিপক্ষে একটা লাইন বলতে পারবে না। সেই অর্ডারটাকে আবার সামনে নিয়ে এসে বলে দিয়েছে সরকার এবং সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। সুপ্রিম কোর্টের অর্ডারে দিচ্ছে দিয়ে, কেউ দয়া করছে না কাউকে, তাও পুরোটা দেয়নি। এরিয়ার কি হবে বলেনি, কিন্তু বলেছে যে প্রধানমন্ত্রী যেদিন যোগা করবে তোমাকেও যোগা করতে হবে। এর সঙ্গে সঙ্গে বলেছে যে স্মার্ট মিটার বাড়িতে বাড়িতে বসাতে হবে, 3 গুণ দামে বিদ্যুৎ কিনতে হবে। আর এই ব্যবস্থাটাকে পত্তন করবার জন্য সরকারি কর্মচারীদের নির্দেশ দিয়েছে। এরপর মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই যে তুমি বেশি প্রতিবাদ প্রতিরোধে যেও না। এই যে ইউটিউবাররা আছেন এখানে, এই ইউটিউবার এরকমই। ফিরোজ বলে একটি ছেলে, মুর্শিদাবাদের ডোমকল, দেখবেন খেয়াল করে 3-4টি ছেলে, কখনো কখনো একটি মেয়েও থাকে ওদের সঙ্গে। ওরা ছন্দে ছন্দে কথা বলে আমাদের সমাজের, দেশের, রাজনীতির, সরকারের নানান বিষয় নিয়ে। এক একজন এক একটা লাইন বলে, খুব অ্যাট্রাকটিভ, সুন্দর, এর মধ্যে ক্রিয়েটিভিটি আছে।
সরকারের সমালোচনা আছে, কিন্তু এ তো অন্যায় কাজ কিছু করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় অম্বিকেশ মহাপাত্রকে যেভাবে জেলখানাতে ঢোকাতে চেষ্টা করেছিল, ফিরোজকে বিজেপির সরকার টেনে নিয়ে গিয়েছে। তার মানে বার্তা কি দিল? বার্তা দিল কোন ইউটিউবার, কোন বিকল্প মাধ্যম সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এটাই তো মমতা করেছিল সেই আমলে। আরামবাগ টিভি আরো অনেকগুলো চ্যানেলকে এই জায়গায় দাঁড় করিয়েছিল। ফিরোজ বেরিয়ে এসছে, ও ওর কথা বলা থেকে সরবে না। প্রোটেস্ট করা, প্রতিবাদ করা, ভিন্ন মত পোষণ করার অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে, আর এরা সংবিধানকে নস্যাৎ করবার জন্য চেষ্টা করছে। আমাদের আইপিসি ছিল, আইপিসির এই সেকশন, ওই সেকশন, সেই সেকশন, গুন্ডামি, রাহাজানি, চুরি, জোচ্চুরি, তস্করি, ধর্ষণ, খুন, হাজারে হাজারে আইনের ধারা, এইগুলোকে বিজেপির পছন্দ হয়নি। বিজেপি একে সরিয়ে দিয়ে তিনখানা আইন তৈরি করলো, সব সংহিতা। বেশ, এই তিনটেতেও মন ভরল না। এই তিনটের পরে ওকে আবার দুটো আইন আনবার জন্য বিল আনবে। কি করবে? গুন্ডা কাকে বলে এই আইনে বলা হবে। এই গুন্ডা কিন্তু আপনারা যে কেউ হয়ে যেতে পারেন, এই গুন্ডা কোনো সাংবাদিকও হয়ে যেতে পারে। আপনি সরকারের বিরোধিতা করলে সরকার আপনার মুখ বন্ধ করবার জন্য দমন পীড়নমূলক আইন, এই সব কিছু নিয়ে সেজে তারা মানুষের কাছে আসছে। আমার কথা শেষ করব, সেলিমদা চলে এসছেন, আর আজানের পরেই আবার শুরু হবে। তিনটি ঘটনা, বিরল ঘটনা। একটা আগে আমরা উল্লেখ করেছি যে 15 বছর ধরে চলা একটা সরকার, সেই সরকারটা বরফের থেকে আগে গলে গেল। বিরল ঘটনা। দ্বিতীয় বিরল ঘটনা হচ্ছে একটা পার্টি ক্ষমতায় চলে এলো যার নিচে কিছু নেই। পাড়ায় পাড়ায় কোনো পার্টি গড়ে ওঠেনি, তার বলে নানান জায়গার আচমকা হঠাৎ পুরনো বিজেপি, যাদের সংখ্যা কম, তৃণমূল থেকে আসা ভালো তৃণমূল, সব মিলিয়ে একটা খিচুড়ি মার্কা জিনিস তৈরি হচ্ছে পাড়ায় পাড়ায়। তাদের লক্ষ্য হচ্ছে যে তৃণমূল যেখান থেকে ইনকাম করতো, রোজগার করতো, সেই সেন্টারগুলোকে কি করে বিজেপি পাড়ায় পাড়ায় ধরে নিতে পারে। কিন্তু কোনো পার্টি নেই। বুথের লোক টাকা দিয়ে কোথাও কিছু বুথের লোক বসিয়েছে, অধিকাংশ বুথের লোক বসাতে পারেনি, তার হাতে সরকার চলে গিয়েছে। এটা দ্বিতীয় বিরল ঘটনা। তৃতীয় বিরল ঘটনা হচ্ছে এই বিপুল জনাদেশে আসা একটা সরকার, তার কাছে মানুষের প্রত্যাশা অনেক। সরকার শিক্ষা, সরকার স্বাস্থ্যে, সরকার কর্মসংস্থানে নানান উদ্যোগ গ্রহণ করবে, কিন্তু সরকার এখন শুধু রক্ত চোখ দেখাচ্ছে। সরকার এখন থানার বিডিওকে দিয়ে চালানোর চেষ্টা করছে। সরকার প্রতিদিন সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করবার পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। সরকারি নেতারা তারা এই ধরনের বার্তা, হেট ক্যাম্পেইন, ঘৃণা ভাষণ তা দিয়ে চলেছে। আর এই সব কিছু কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই 1 মাস 1.5 মাস সময়ের মধ্যে এত পরিমাণ মানুষ বিজেপির বিরুদ্ধে, বিজেপির কারণে গেছে, এটাও বিরল ঘটনা যে এত বিপুল জনাদেশে সমর্থনে আসা কোনো পার্টি এর আগে এত কম সময় তার বিরুদ্ধে মানুষকে নিয়ে যেতে পারেনি। দম্ভ কখনোই ভালো না। তৃণমূলের মধ্যে সেই দম্ভ তৈরি হয়েছিল। মানুষকে মানুষ জ্ঞান করতো না, চুরি করছে, জোচ্চুরি করছে, খারাপ কাজ করছে, কিন্তু এই সব করবার পরেও সে ব্যাপারই তার আলাদা। বিজেপি একেবারে শুরু থেকেই সেই জায়গা করতে চায়। নিচে এখনো সবটা তৈরি হয়নি, কিন্তু ওপরের নেতাদের ভঙ্গিমা, কথাবার্তা, মনোভাব, আচরণ সেটাই। আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থা যদি থাকে, তার আগে যদি বিজেপি কমপ্লিটলি গণতান্ত্রিক ব্যবস্থাটাকেই ধ্বংস করে দেয়, সংবিধানটাকেই বদলে দেয়, এটা যদি কমপ্লিটলি পুরোপুরি একটা স্বৈরাচারী সরকার, একটা স্বৈরাচারী রাজত্ব কায়েম হয়ে যায়, সেটা আলাদা কথা। যদি সেটা না হয় তাহলে এইটা মাথায় রাখবেন। এমার্জেন্সি জারি হয়েছিল,
ইন্দিরা গান্ধী অনেক জনপ্রিয় নেত্রী ছিলেন, অনেক শক্তিশালী নেত্রী ছিলেন, এমার্জেন্সি জারি করেছিলেন, তারপর কংগ্রেসকে পরাজিত হতে হয়েছিল, ইন্দিরা গান্ধীকে হারতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় হারলেন। গত 24 সালের ভোটে নরেন্দ্র মোদীকে দুবার ঠক্কর খেয়ে হারতে হারতে জিততে হয়েছে। এখন উনি বিজেপি কোন সাধু সন্ত পার্টি না, সব থেকে প্রতারক পার্টির একটি, সব থেকে বড় প্রতারক পার্টি হচ্ছে বিজেপি। একটার পর একটা পার্টিকে ভাঙাচ্ছে। ওর 240-এ আটকে দিয়েছিল। ও যে বিল পাস করাতে চেয়েছিল পাস করাতে পারেনি সংখ্যাগরিষ্ঠতার অভাবে। তাহলে ওর কোনো নৈতিকতা কিচ্ছু নেই। কিসে আসে লোকে? মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে অনুপ্রেরণাতে আসছে, তখন লেখা হতো অনুপ্রেরণায়, দিদির অনুপ্রেরণায় আমি যোগ দিলাম তৃণমূলে। তারপরে বলা হতো তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে যখন অক্সিজেনের অভাবে যাচ্ছে। সবাই বুঝছে পর্দার আড়ালে কিসের লেনদেন হচ্ছে। কি লেনদেন হলে একজন এমপি এনসিপিআই এ যায়, কি লেনদেন হলে উদ্ধব শিবসেনার এমপিরা তার আরেকটা শিবসেনাতে, এক্সিন্ডেস শিবসেনাতে ঢুকে পড়ে, আর এর পেছনে কলকাঠি নাড়ানোর বিজেপির মাতব্বরটা কে, সবাই বুঝছেন। তাহলে কোন স্বচ্ছ সুন্দর নীতিগ্রস্ত রাজনৈতিক দল এই কাজ করতে পারে না। তার ফলে আজকে মানুষ তার নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে এটা বুঝেছেন, তৃণমূলকে যে মানুষ সরিয়েছেন এই মানুষই তার জীবনের অভিজ্ঞতা থেকে অল্প সময়ের মধ্যেই বোঝা শুরু করেছেন যে বিজেপি কি। আমাদের লড়াইয়ের জায়গাটা নিয়ে আসতে হবে হচ্ছে গরিব মানুষ, কৃষক, ক্ষেত মজুর, ভাগ চাষি, ইটভাটা শ্রমিক, টোটো চালক, অটো চালক, অসংগঠিত শ্রমিক, হাজারো রকমের পেশার, ছাত্র, যুব, মহিলা, নানান অংশের মানুষকে ঐক্যবদ্ধ লড়াইয়ের জায়গায় নিয়ে আসা। আর এই নিপীড়িত, অত্যাচারিত, শোষিত অংশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তাহলেই বিজেপিকে সে যতই চেষ্টা করুক না কেন, ডাবল ইঞ্জিনের যাই হর্স পাওয়ার লাগাক না কেন, সব হর্স পাওয়ারই উল্টে দেওয়ার মতো ক্ষমতা মানুষের কাছে যে হর্স পাওয়ার আছে তা দিয়ে সম্ভব। কাজেই সেই ব্যবস্থা করবার জন্য আমাদের পার্টিকেই গ্রামে গ্রামে, শহরে, পাড়ায় পাড়ায় মানুষের কাছে যেতে হবে, তাদের সংগঠিত করতে হবে। 27 লাখ লোককে বাদ দিয়েছে, এদের বাড়ি আমাদের যেতে হবে। কার নাম বাদ গেছে, ট্রাইব্যুনালে কারা আবেদন করেছে, তাদেরকে নিয়ে আমরা আলাদা শিবির হবে এবং তারপরে এক আন্দোলন সেটা জারি থাকবে, আরেকদিকে আদালতের লড়াই সেটাও চলবে। এই দুয়ের সংমিশ্রণে আমাদের আগামী দিনে পথ চলতে হবে। ধন্যবাদ সকলকে।